আজকের গল্প হচ্ছে দ্বিতীয় গল্প। এখানে যমুনা নদীর তীরে জলস্থান নামে এক গ্রাম ছিল। সেখানে কেশব বর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই গ্রামের এক ছিল মধুমালতী এক নামে সুন্দর পরম সুন্দরী মেয়ে ছিল। তুমি মধুমালতীর বিয়ের বয়স হয়ে গেছিল, এই জন্য ব্রাহ্মণ তাকে ছেলেকে চারিদিক থেকে ভালো পাত্র খোঁজ করতে লাগলে। একদিন তিনি ব্রাহ্মণ যমজের ছেলে জমের বিয়ে উপলক্ষে গ্রামের বাইরে গেছেন। ব্রাহ্মণরা ছেলেরা পড়াশোনা করছে, তবে সেখানে গেছে গুরু গিয়েতে। বাড়িতে শুধু মধুমালতী তার মা আছে। এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণ ছেলে কেশবের বাড়িতে এলো। কেশবের স্ত্রী দেখলেন যে ছেলেটাকে দেখতে যেমন সুন্দর, ব্যবহারও তেমন। তার ওপর সেখানকার কথা বলে বুঝে ওদের বংশ ভালো। তিনিও মনে মনে চিন্তা করলেন যে দিদির সাথে মধুমালতীর বিয়ে হয় তাহলে বেশ ভালো হয়। তাহলে বললেন, তাহলে আমার মেয়েকে যদি তোমাকে পছন্দ হয় তাহলে তোমাকে সাথে আমি তোমাকে বিয়ে দেবো। মধুমালতীর রূপে গুণে মুগ্ধ হয়ে ত্রিবিক্রম এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলেন এবং এখন কেশবের সম্বন্ধ পাকা হয়। কিছুদিন পর সেই ব্রাহ্মণ ছেলে মধুমালতীর সাথে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র সঙ্গে সঙ্গে দেখা করে। তাদের ব্রাহ্মণ আর মধুসূদন। মোট তিনটে পাত্র ছিল। তিনটে পাত্রই রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে অবস্থায় ও বংশমর্যাদার সময়। কেশববর্মা মহানামে কেশবের মহা সমস্যায় পড়ে গেলেন। তিনি চিন্তায় পড়লেন যে এমন সময় ব্রাহ্মণ এসে বললেন, শুনছো কি চিন্তা করছো তুমি? এদিকে সাপের কামড়ে মধুমালতীর প্রাণ যায়। তখন কেশব তাকে সেজেকে পাত্রের এদিকে ওদিকে 5-6 জন বিশদ দিকে রেখে নিয়ে এলেন। এমন কিছুতেই হলো না। শেষে বিদ্যায় হয়ে গেছে, যখন তার বাঁচানো গেল না। এখন যা কর্তব্য তাই করুন। অল্পক্ষণের মধ্যে মধুমালতী মারা গেলে সকলে শোকে অভিভূত হয়ে পড়লেন। তখন কেশবের স্ত্রী তার ছেলে এবং মধুমালতীর সাথে মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন এবং পুড়িয়ে ফেললেন। এবং শেষে কাতর হয়ে কেশব ও তার ছেলে অজরে কাঁদতে লাগলো। প্রাত 3টি ছেলেকে তখন চলে গেল। ত্রিবিক্রম নিয়ে চিতা হাড়গুলো কুড়িয়ে পড়ে কাপড়ে বেঁধে রেখে গেছে। এখন শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। ব্রাহ্মণ সন্ন্যাসী হয়ে চিত্তে বেরোলেন। মধুসূদন ওই শ্মশানের এক কোণে পাতায় কুড়ে ঘরে বানিয়ে চিতা করে ছাইগুলোকে জড়ো করে এনে যত্ন করে কুড়ে ঘরে রেখে যোগাভ্যাস করতে লাগলেন। একদিন এদিকে কি হয়েছে, মধুমালতী একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে বাড়িতে এলো। এ বাড়িতে আদর করে আপ্যায়ন করার জন্য বসলেন। যে ব্রাহ্মণ পরিবেশে খেতে বসতে লাগলেন। এমন সময় তাকে 5 বছরের ছেলে মাকে জ্বালাতন করছে দেখে ব্রাহ্মণই ছেলেকে নানাভাবে শান্ত করতে লাগলেন, কিন্তু সে কথা কোনো শুনল না। ব্রাহ্মণ থেকে বিরক্ত হয়ে ছেলেকে জ্বলন্ত উঠোনে ফেলে দিয়ে নিশ্চিন্ত খাবার পরিবেশন করতে লাগলেন এবং ছেলেটি পুড়ে ছাই হয়ে গেল। ব্রাহ্মণ এমন সময় ব্যবহার দেখে ব্রাহ্মণ নারায়ণ বলে সেখান থেকে খাওয়ার পাত্র থেকে উড়ে হাত তুলে নিলেন। তাই দেখে ব্রাহ্মণ বললেন, তাকে কী হলো, খাওয়া বন্ধ করলে কেন? ব্রাহ্মণ বলল, আমি যেমন রাক্ষসের মধ্যে মা আছে সেখানে খাই করছে, আমার বলুন তো কী করি? ব্রাহ্মণ নিয়ে এসে বলে একটু পুঁথি নিয়ে এলেন। পুঁথি পড়ে একটা মন্ত্র জপ করতে লাগলেন। দেখতে দেখতে ছেলেকে প্রাণ ফিরে এলো। আবার মাকে আবার যাচন করতে শুরু করলো। ব্রাহ্মণ চমকে উঠে খাওয়া শেষ করে সে বললে এমন মনে মনে চিন্তা করতে লাগলো, এই পুঁথিটা মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। ওই মন্ত্র পড়ে জানতে পারলে মধুমালতী আবার তাকে বাঁচিয়ে তুলবে এবং তাকে নিয়ে নিতে হবে। এই কথা বলে ব্রাহ্মণ রাতটা কাটিয়ে যেতে পারবে। যেমন সে গেলে সেই থাকে। গভীর রাতে সে যখন শুয়ে পড়েছে তখন সে পাশের ঘর থেকে পুঁটলি বেঁধে নিঃশব্দে বেরিয়ে এলো। কিছুদিন পর সে নগরের শ্মশানে পৌঁছলো। দেখলো মধুসূদন পাতার কুটুরে বসে যোগাভ্যাস করছে। এমন সময় ত্রিবিক্রম সেখানে উপস্থিত হলো। 3 পাত্র এবং সেই জায়গায় ব্রাহ্মণ বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি, তোমার হাড় আর ছাই একসঙ্গে জড়ো করে দেবো। আমি মধুমালতীকে বাঁচিয়ে তুলে আনতে পারবে? তারা ব্যস্ত হয়ে হাড় আর ছাইগুলোকে যত্ন করে দিল। তখন ব্রাহ্মণ প্রদীপ খুলে একটা মন্ত্র পড়তে লাগলেন। দেখতে দেখতে ছাই ও হাড়ের জায়গায় মধুমালতীর দেহ আবার জীবন্ত হয়ে উঠলো। পাথর আনতে অধীর হয়ে বলতে লাগলো, আমি এই মেয়েটাকে বিয়ে করবো, আমার জন্যই ও বেঁচে উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। এখানে গল্প শেষ করে বিক্রমাদিত্য বলতে জিজ্ঞাসা করে, তোমার এবার বলো মধুসূদন মধুমালতীর সাথে কোন পাত্রে বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বলে, বিয়ে হয়ে যাওয়া উচিত মধুসূদনের, কারণ কে যে এতদিন পাতার কুটুরি বা শ্মশানবাসী হয়ে ছিল। তিনি পেশাদ বলে, যদি ত্রিবিক্রম হাড়গুলি না দিত আর সঞ্জীবনী মন্ত্র না করতো আমি আর মধুমালতীকে বেঁচে থাকতে পারতো না। বিক্রমাদিত্য বললেন, দেখো বিক্রম হাড় সংগ্রহ করেছে এবং বাবন সেই পান করে বাপের করেছে এবং তার সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে। বাকি সঙ্গে মধুসূদন সেই ছাই সংগ্রহ করে কুলের ঘর থেকে এতকাল অপেক্ষা করেছে, তার সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত। সঠিক উত্তর পেয়ে বেকার আবার শাসনে ঘুরিয়ে ফিরে উঠল। আগের মধ্যে ঝুলে রইল। বিক্রম তুলে এনে জিজ্ঞাসা করলেন আশ্রমের দিকে, জিজ্ঞাসা করলেন তৃতীয় গল্প আরম্ভ করলো। তৃতীয় গল্প, সেখানে বর্ধমান নগরে রূপসেন নামে এক পণ্ডিত বুদ্ধিমান ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। একদিন বীরবর দক্ষিণ থেকে একবার যোদ্ধা
যোদ্ধা এসে তাকে জিজ্ঞাসা করলো কী চাইলো। সে ছেলেকে বললো মিষ্টি ব্যবহারে খুশি হয়ে বলে, বীরবর তুমি কত টাকা বেতন চাও? মহারাজ বললো, মহারাজ আমার রোজ 1,000 টাকা মোহর পেলেই আমরা চলে যাবে। মহারাজ বললেন তোমার পরিবারে কতজন লোক? বীরবর বললো, আমার স্ত্রী, আমার এক ছেলে আর এক মেয়ে আছে, তারা 4 জনের পরিবারে থাকে। এই মনে মনে চিন্তা করতে লাগলেন, এ সবচেয়ে সব বড় অর্থ কী জন্য এত টাকা চায়? নিশ্চয়ই এর কোনো বিশেষ গুণ আছে। এই কিছুদিন এখানে রেখে পরীক্ষা করা যাক। বীরবর প্রতিদিনে 1,000 টাকা সোনার মোহর নিয়ে গেলেন। বাড়ি থেকে ফিরে থাকবার জন্য দিয়েছেন এবং সে বাড়িতে যায়। বাড়ি থেকে ফিরে মোহরের বা অর্ধেক টাকা বৈরাগী এবং সন্ন্যাসীদের দান করে। বাকি টাকা নিয়ে গরিব দুঃখী অনাথদের পেট ভরে খাওয়ায়। টাকা সামান্য নিয়ে সংসারে খরচ করে এবং শুধু একদিন নয়, রোজের দিন কাটতে থাকে। সারাদিন এইভাবে মোহরে খরচ করে কবে রাত্রে বীরবর অস্ত্র নিয়ে সাজ পোশাক পরে রাজবাড়িতে পাহাড়ে দিতে যাবে। সে তাকে পরখ করার জন্য রাজবাড়ির মাঝে মাঝে নানা কঠিন বেরিয়ে দিতে পারে। তখন সে কি বললো, সে কী করতে চায়। একদিন যখন গভীর রাতে সে বললে, মেয়ের কান্না শুনতে পেয়েছে। রাজবাড়ি বীরকে জিজ্ঞাসা করলো, কাটাই তুমি নিজে গোপন করিয়া পেছনে গিয়ে দেখা যায়। বীরবরের কান্না শুনতে সে সেখানে পৌঁছলো। সে দেখলো পরম সুন্দরী মেয়ে দামি গয়না পরে কাপড় কপাল চাপড়াচ্ছে, হাওয়া করে কাঁদছে। বীরবর তাকে দেখে জিজ্ঞাসা করলো, কী হলো মা, আপনি কে? এত রাতে আপনি শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন কেন? মেয়েটি বললো, আমি লোকই রূপে নানা অন্যায় করেছি, আমি সেখানে থাকতে পারবো না। কিন্তু আমি চলে গেলে অলক্ষ্মী আসবে এবং সেখান থেকে খুব অমঙ্গল হবে এবং আমি অল্প দিনের মধ্যেই সে মারা যাবে এবং এই ধার্মিক গুণ রাজার মরা হিসাবে আমি কাঁদছি। এই ভয়ঙ্কর কথা শুনে পাশে উড়ে উঠলো। দেবীর কাছে হাত জোর করে বলল, মা, যদি কোনো উপায় যদি আমাকে বিপদ থেকে দূরে আমাকে বলুন, তাহলে আমি প্রাণ দিয়ে তা পালন করবো। বললে লোকই বলে, কী এমন বড় কী এমন বড় কঠিন কাজ যে পারবে যে তুমি করতে বলছো? সেখান থেকে পূর্ব দিকে রাজজনে দূরে মন্দিরে এক দেবী আছে। যদি কেউ কাউকে যদি নিজের হাতে ওই দেবীর সামনে বলে দেয়, দয়ার জন্য সমস্ত অমঙ্গল কেটে যাবে। এই কথা শুনে রাজার বাড়িতে নিয়ে গিয়ে রওনা হলো। রাজা গেলেন। বীরবর বাড়ি গিয়ে দেখলেন যে বউকে সব কথা খুলে বলেছে। সেও ছেলেকে মাকে ঘুম থেকে তুলে এনে বললো, বাচ্চা তোমাকে মাথা কেটে দেবী অর্ঘ্য দেবে এবং রাজার অমঙ্গল কেটে যাবে। রাজ্য শক্তিশালী হবে। ছেলে বললে, মা, এতদিন আমার সৌভাগ্যর কথা। প্রথমত আমি তোমাকে মেয়ের আদেশের মতো তৃতীয় গল্প। সেকালে বর্ধমান নগরে রূপসেন নামে এক পণ্ডিত, বুদ্ধিমান, ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। একদিন তিনি বীরবর নামে এক ছেলে বর থেকে যোদ্ধা এসে তাকে জিজ্ঞাসা করে কী চাইল। তাকে ছেলে মিষ্টি ব্যবহার এবং কতক্ষণ বললেন, হ্যাঁ বীরবর তুমি কত টাকা বেতন চাও? বীরবর বললেন, আমাকে রোজ 1,000 টাকা করে মোহর দিলে আমার চলে যাবে। রাজা বললেন, তোমার পরিবারে কতজন লোক? বীরবর বললো, আমার স্ত্রী, আমার ছেলে এবং এক মেয়ে। সেই 4 জন মেয়ে পরিবারে থাকে। রাজা মনে মনে চিন্তা করতে লাগলেন, এ পরিবারের সবচেয়ে ছোটো, কী জন্য এত টাকা চায়? নিশ্চিত এর কোনো বিশেষ গুণ আছে। অতএব কিছুদিন একে পরীক্ষা করে দেখা যাক। বীরবর প্রতিদিন 1,000 টাকা করে সোনার মোহর নিয়ে সে বাড়ি থেকে তাকে থাকবার জন্য দিয়েছেন এবং সে বাড়িতে যায় এবং বাড়ি গিয়ে মোহরের অর্ধেক টাকা বৈষ্ণব কিছু সন্ন্যাসীদের দান করে। বাকি টাকা দিয়ে গরিব দুঃখীদের অনাথদের পেট ভরিয়ে খাওয়ায় এবং সামান্য টাকা নিজেকেও সংসারে করে। শুধু একদিন নয়, রোজ সে এইভাবে দিনে দিন কাটতে থাকে। সারাদিনের বেচার পর মোহর খরচ করার রাত্রে বীরবর অস্ত্র সাজ পোশাক পরে রাজবাড়িতে পাহারা দিতে গেলে তখন পরখ করে দেখার জন্য রাজা মাঝে মাঝে যার নাম কঠিনের জন্য কিছু পাঠান। সে তাকে গিয়ে কী আসতে বলে। শুধু একদিন নয়, রাতের হাতে কান্না শুনতে পেয়ে সে বীরবরের খুঁজতে পারে বলে গোপনে আমি ওর পেছনে গেলাম। বীরবরের কান্না শুনে জিজ্ঞাসা করলে, পরম সুন্দরী কন্যা দামি গয়না পরে কপাল তারপরে হাহাকার করে কাঁদছে। বীরবর বললে, তুমি দেখে জিজ্ঞাসা করে, মা, আপনি কেন কাঁদছেন? কেন রাত্রিবেলাতে একা একা ওখানে ঘুরে বেড়াচ্ছেন? মেয়েটি বললে, আমি কাঁদতে বললো, আমি লোকই নানা রকম অন্যায় করেছি এবং তাই আমি ছেলেকে হত্যা করবো, কিন্তু আমি চলে গেলে লক্ষ্মী আসবে, তখন রাজার মঙ্গল হবে এবং অল্প দিনের মধ্যে সে মারা যাবে। এই ধার্মিক গুণে রাজা মারা যাবে এবং আমিও মরা হয়ে কাঁদছি। এই ভয়ঙ্কর কথা শুনে সে হিউড়ে উঠলো এবং দেবীর কাছে হাত জোর করে বলতে, কিছু মা, যদি কোনো উপায় রাজার বিপদে দূর হয়ে যেতে তবে আমি আপনাকে বলুন, যদি আমার প্রাণ আমি আপনাকে দিয়ে পালন করবো। লক্ষ্মী বললেন, দেখো বড় কঠিন হয়, তুমি কি করতে পারবে? রাজা বললেন, পূর্ব
পূর্ব দিকে আর্যচন্দ্র মন্দিরে এক দেবী আছেন, যদি কেউ যদি ছেলেকে নিজের হাতে এই দেবীর মাথা কেটে বলি দেয় তবে তাদের সমস্ত মঙ্গল কেটে যাবে। কথা শুনে বীরবর বাড়ির দিকে রওনা হলে ঘুরতে পেরেছেন বীরবর বাড়ি গিয়ে এবং ওকে সব কথা খুলে বলেছে। সেও ছেলেকে ঘুম থেকে তুলে এনে তোমার মাথা কেটে আমি দেবী দুর্গার আমাকে মাথায় অর্ঘ্য করে দিলাম এবং মঙ্গল কেটে যাবে এবং শান্ত শক্তিশালী হবে। ছেলে বললো, মা এতে আমার সৌভাগ্যের কথা, তোদের মতো তোমার আদেশে আমি তোমার মতো করেছি, তোমার বাবার কর্তব্য পালন করেছি, তাছাড়া নিজের এই তুচ্ছ শরীরটাকে দেবতাকে দান করেছি, আমার তুচ্ছ প্রাণটাকে নিয়ে ভালো সময় আসবে না। ছেলের সঙ্গে কথা বলে বীরবর আনন্দিত হলো এবং সেখানে দুঃখ হলো। 1000 টাকা একমাত্র ছেলে তারপর সপরিবারে পুজোর জিনিসপত্র নিয়ে সেই মন্দিরের দিকে চললো। বীরবর তাকে পরিবারে পূর্ববর্তী দেখে রাজা খুব অবাক হলেন এবং সে গোপনে গিয়ে তাকে পেছন গিয়ে সেই হেসটা কি দেখতে কিংবা বীরবর দেবীকে মন্দিরের কাছে গেলে ধূপ ফুল নৈবেদ্য দিয়ে ভক্তি সহযোগে পুজো করলো। তারপর ছেলেকে মাথা কেটে দিয়ে চরণে অর্ঘ্য দিল। সে বললো, আমি যদি আমাকে ভাইকে খুব ভালোবাসতো, সে এই দশা যেদিন খড়গ দিয়ে নিজের বুকে বসালো, সে বীরবর দুঃখে পাগল হয়ে গেল। খড়গ দিয়ে এরা আত্মহত্যা করলো। যখন বীরবর মনে মনে চিন্তা করতে লাগলো, প্রভু যদি শেষ করেছিলাম স্ত্রীর সঙ্গে পুত্র কন্যা হারালাম, তাহলে আমার সুখে আর জীবন ধারণ করার কি দরকার। এই বয়সে খড়গ মাথা কেটে নিলেন, নিজের মাথা কেটে ফেললেন। আড়াল থেকে তার এই মর্মান্তিক দৃশ্য দেখতে লাগছেন। তিনি মনে মনে বলতে লাগলেন, বলে আমার জন্য এতগুলি প্রাণ হারিয়ে গেল, আমার আর এই রাজ্যে ভোগ করে সাজে না। তিনি খড়গ দিয়ে মাথা তুলে কাটে বসে গেল। তখন দেবী দুর্গা দেখা দিদি হাত দিয়ে বলে, বাছা, তোমার খাওয়ার দেখে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। রাজা বলে, মা, যদি তুমি খুশি হয়ে থাকো তবে তোমার চরণটি জীবনদান করো। দেবী তথা সুবোধিয়া স্বর্গ থেকে অমৃত নিয়ে চারজনের মৃত ছড়িয়ে দিলে সুস্থ হয়ে পড়লো। যেন ঘুম থেকে উঠে বললো, দেখো, তুমি আমাকে স্ত্রী পুত্রদের বেঁচে উঠতে দেখে রাজার মন আনন্দে ভরে গেল। বীরবর পায়ে প্রণাম করে সব করতে লাগলো। এবার রাজা ভক্তিপূর্ণ দেবী খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন, আরও বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালবেলা রাজসভা এসে জিজ্ঞাসা করে গত রাতের আশ্চর্য ঘটনার কথা সবার সামনে বললেন। যে তারপর সভাসদদের সাক্ষী রেখে ভক্তি বীরবর অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বললো, মহারাজ এবার বলো, মহারাজ এবার বলো কি সবচেয়ে বেশি মহৎ। রাজা বললেন, আমার চেয়ে রাজাই সবচেয়ে বেশি মহৎ। বলল, কেন? রাজা মন্দ বলল, আমি বীরবর, তুমি কর্তব্য করেছো, পালন করেছো, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মারা পড়বে, কারণ স্বামীর জন্য সে বাবার প্রাণ দিয়েছে এবং সেবা ধর্ম করেছে। কিন্তু রাজার নামে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু তুমি সেবকের জন্য প্রাণ দিতে চেয়েছে। কিন্তু এবার ঠিক করে বলো, আবার গিয়ে সেই শ্মশানে খুলে বসো। বিক্রমিত্র দড়ি কেটে গিয়ে খাতে তুলে নিলেন, হাঁটতে শুরু করলেন। চতুর্থ গল্প আরম্ভ করলো। চতুর্থ গল্পটা হচ্ছে, সেকালে ভূপতি নগরে অনঙ্গ সেনা নামে একজন রাজা ছিলেন। চূড়ামণি নামে একটি খুব আশ্চর্য সুখ পাখি ছিল। পাখিটি না রাজার সঙ্গে সঙ্গেই থাকতো এবং তার গুণের কথা অন্ত ছিল না। সে অতীত বর্তমানে ভবিষ্যতে সঠিকভাবে বলতে পারতো। একদিন রাজা থেকে জিজ্ঞাসা করলেন, তুমি ওই তিনকালের কথা যদি বলতে পারো কেন? এবার বলো দেখি, আমার কার সাথে বিয়ে হবে? এবার মুনি বললো, তোমার মগধের রাজা বীরবরের সুন্দরী একটা সুলক্ষণা কন্যা আছে, তার সঙ্গেই আপনার বিয়ে হবে। এবং রাজা চন্দ্রবতী রাজা অনঙ্গ সেনা সুন্দরবতীর কথায় সত্যতা পরীক্ষা করার জন্য রাজবৈদ্যের কথা চন্দ্রকণাকে ডেকে বিয়ে করার মতামত জানতে চাইলেন। চন্দ্রকণার গণনা করতে বললে একই কথা বলবো যে রাজা একে বুদ্ধিমান বিবেচনা এবং মগধের কাছে দুধ হিসেবে বিয়ের জন্য পাঠানো সম্বন্ধে পাকা করতে। এদিকে চন্দ্রবতী জিজ্ঞাসা করলেন, একবার সেও তিনকালের কথা বলতে পারে? অন্য জিজ্ঞাসা করে হারি, বলো তো তোমাকে মনের মতো পাত্র কোথায় আছে? হারি বলল, ভোগবতী না করে রাজা অনঙ্গ সেনার সাথে তোমার বিয়ে হবে। কারণ এই ঘটনা অল্পদিনের মধ্যেই সে দূরে মহারাজের উপস্থিত হয়ে গেল আগমনের রাজার কারণে। সে বললেন, তুমি যদি এই খুশি মনে প্রস্তাব দিতে পারো, অনেক দ্রব্য সামগ্রী দিয়ে বিয়ে পাকা করো এবং সেখানে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা পাঠাবে। এরপর ভালো দিন দেখে তুমি মগধের সঙ্গে এসে চন্দ্রবতীকে বিয়ে দিয়ে নিজের রাজধানীতে ফিরে গিয়ে দিন কাটাতে লাগলো। চন্দ্রবতী শাশুড়ির কাছে গিয়ে ভূপতি আসলেন, অতি প্রিয় হারি মন্ত্রীর সঙ্গে দেখা করে এলেন। একদিন অনঙ্গ সেনা চন্দ্রবতীর নানা বিষয়ে আলোচনা করছিলেন। একদিন তখন রাজা বলতে লাগলেন, সেই থেকে আমার যখন বিয়ে করে সুখী হয়েছি, তখন তুমি আমার ইচ্ছা যে আমার প্রিয় পাখিদেরকে বিয়ে
বিয়ে পাখিদেরকে দিয়ে আসে, তাহলে আমি আমাদের টাকা সুখী হবে এবং রাজার ইচ্ছায় সুখ ও শাড়িকে বিয়ে দিয়ে একই খাঁচায় রাখা হলো। একদিন যখন দুটো পাখি তর্ক করতে শুরু করলো, শাড়ি বললে পুরুষেরা বড়ই স্বার্থপর, মিথ্যেবাদী, অধর্মী এবং খুনি, এই জন্য পুরুষেরও আমার মোটেই ভালো লাগে না। সুখ রেগে বললো, মেয়েদের কথা শুনে বললো সেও প্রশ্ন চপলা, মিথ্যে কথায় পটু হতে পরে লোভী, উভয়ই তর্ক দেখে বললেন যে তোমার মিছিমিছির তর্ক শুনে বিরক্ত সৃষ্টি করছো কেন? শাড়ি বললো, মহারাজ এই তর্ক মিছিমিছি নয়, পুরুষেরা যে অত বড় অধর্মী জানেন না কেন, শুনুন না কেন, একটা গল্প বলি শুনুন। সব টাকা শেষ করা হয়ে গেল, সব টাকা শেষ হয়ে গেল। ইন্দ্রপুরী যখন বললে রাজা বাস করতে, বিয়ের পর সেটা সন্তান না হওয়ায় বড়ই দুঃখে দিন কাটাচ্ছিল। অবশ্যই বেশি বয়সে ছেলে হওয়ার জন্য সে আনন্দের সীমা থাকে না, আনন্দের সীমা রইল না। সেখান তিনি বলে পরম সুন্দরী মাতাকে যত্ন করে মানুষও করেছিলেন। সেখানে পুত্রের যখন 5 বছর বয়স, তখন সেই ছেলেকে লেখাপড়া শেখার জন্য শিক্ষকের কাছে নিযুক্ত করলেন। সব টাকা সেখানে নিয়ে গেলে এই অবস্থায় ইসলামপুর ত্যাগ করে রাজা ঘুরতে ঘুরতে একদিন চন্দ্রপুরে এই বাবার বন্ধু হেমকুণ্ডের কাছে গিয়ে কথাটা 1,000 টাকা নিয়ে দ্বীপে গিয়ে জিজ্ঞাসা করতে লাগে। হঠাৎ কিন্তু মোটেই ভালো লাগে, কিন্তু ছেলে ছোটোবেলা থেকেই সে খারাপ লেখাপড়ায় মিশত, লেখাপড়ায় ছিল অমনোযোগী, যদি বদভ্যাস ছিল, শিখলে মুখে মুখে খারাপ কথা ছাড়া আর ভালো কথা ছিল না। বয়সের সঙ্গে সঙ্গে সেই দোষগুলো দেখা বাড়তে লাগলো। সময় সে মৃত্যু হলে বাবার মৃত্যুতে হাতে পড়ায় সে 2 হাতে টাকা খরচে লাগলো এবং কেবল টাকা খরচই হচ্ছে, উপার্জনও হচ্ছে না, কিছুই এইভাবে চললো। তাছাড়া একদিনে ফকির হয়। ওই নয়ন সুন্দরী দোষে দেয়, প্রবল ধরে আমার সমস্ত জাহাজ জলে ডুবে গেছে এবং কোনো প্রকারে সম্বল হয়ে কেটে দেয়। সঙ্গে আশারে পড়লাম, ভাগ্য সহায় বলেই কোনো রকমের প্রাণে বেঁচে গেছি। এই যে বলে ছেলেটার চোখের জলা ফেললো না। সব ঘটনা বললে হেমকুণ্ডে বড় মারা হলো। সে বললো তিনি পরম নিজের কাছে রেখে দিলেন। হেমকুণ্ডে একদিন তিনি মনে মনে জিজ্ঞাসা করলেন, হরিরত্ন তুমি সুপাত্র, তোমার অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছি, কিন্তু মনের মতো কোনো পাত্র পাচ্ছি না। মনের মতো কোনো পাত্রই পাচ্ছি না। এই জন্যই আমি তোমাকে প্রচুর টাকা দিয়ে মালিক করে রেখে দেবো এবং বিয়ে দিয়ে দেবো। এবং সেই রাজার মনের দুঃখের কথা শুনে স্ত্রীর সঙ্গে খুশি মরে গেলেন। ছেলেকে বললে খুবই পছন্দ হয়েছে। হেমকুণ্ডে বিয়ের প্রস্তাব দিয়ে সে বললে রাজি হলো। তারপর সে ভালো দিন দেখে রত্নপতির সঙ্গে নানা এই বিয়ে হলো। বিয়ের পর উপযুক্ত পরমে সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে কিছুদিন চলবার পর সুন্দরী যখন আর একঘেয়ে জীবন আর ভালো লাগলো না, সে আগেকার মতো সেই উচ্ছৃঙ্খল দিনগুলো তাকে হাতছানি দিয়ে রাখলো। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, দেখো অনেক দিন থেকে আমি তোমাকে সেই আত্মীয় ছাড়া হয়ে আছি এবং আমি আমার সঙ্গে একবার দেখা করে গেলে আমার উচিত যে তুমি আমার বাবা মাকে মতে জারি করিয়ে দাও, আমাদেরকে যার ব্যবস্থা করে দাও। হেমকুণ্ড তার স্ত্রীকে জামাইয়ের সঙ্গে প্রস্তাব খুশি হলে এমন করিয়ে সেই বড় হওয়া উচিত এই জামাই চিরঞ্জীবী শ্বশুরের কাছে থাকবে, এটা আশা করা ঠিক না যে তারা রাজি হয়ে যাবে। শুভ দিন মেয়ে ছেলে জামাইকে দিয়ে বিদায় করো এবং মেয়ের সঙ্গে বিয়ে অলঙ্কারে ধনরত্ন রাখো। কিছুটা পথ চলে যাওয়ার পর এক গভীর বনে স্ত্রীর সঙ্গে দেখা গেল এই বনে দস্যুরা ভয় আছে এবং পালকিতে নিরাপদ নয়। আমরা সেখান থেকে গরিবের বেশ হেঁটে যাই এবং তোমার যত অলঙ্কারই হোক না কাজে পুটলি বেঁধে আমাকে দাও। গরিবের বেশ ভালো, দস্যুরা আমার সন্দেহ করবে না। শহরে গেলে আমাকে সব অলঙ্কার খুলে দেবে। রত্নপতি সেই সরল মেয়ে সেই সব অলঙ্কারকে নয়নসুন্দরকে দিয়ে বললেন, দেখো নয়নসুন্দরী, তোমার লোকজন বড় পালকি বাহকেরা বিদায় করে গম্ভীর বনের দিকে দিয়ে চলতে লাগলো। কিন্তু দেখতে যেতে বনের মধ্যে একটা কুয়োর মধ্যে রত্নপতি ছেলেকে জলে ফেলে দিল এবং অলঙ্কার নিয়ে পালিয়ে গেল। সে বলল, আজকে আমি কুয়োর মধ্যে পড়েছি, মা বাবা আমার জন্য রোজ চিৎকার করে কাঁদতে লাগলো। একজন সে বলে বনের মধ্যে চলতে গেলে কান্না শুনে জিজ্ঞাসা করে, পরমা সুন্দরী মেয়ে লোকরা হাত দিয়ে কেন? লোকটি অনেক কষ্ট করে বললো, কুয়ো থেকে আমাকে তুলে এনেছিলাম, এই ভয়ঙ্কর বনের মধ্যে তুমি একাই করছো। সে বললো, আমি গোপন কথা বলবো। চন্দ্রপুর হেমকুণ্ড বনের বাবা ছিল, আমার পরিবারের স্বামীর সঙ্গে যাচ্ছিলাম, কিন্তু আমার আসার পর কয়েকদিন দস্যু আমার সঙ্গে সে অলঙ্কার আমার সব কেড়ে নিয়েছে এবং কুয়োর মধ্যে ফেলে রেখে দিয়ে গেছে। আমার স্বামীকে তারা হত্যা করে মারতে গেছে। কিন্তু সে সমস্ত কথা সে মনে দুঃখ হলো, কিন্তু লোকটি হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলো, বাবা মা গেল কোথায়? সে বললো, প্রকৃত ঘটনা জানতে পারার পর সে আমার অযত্ন করে থেকে বলে খুব কাতর হয়ে হলো। জামাইয়ের ভাগ্য যে কী ঘটেছে চিন্তা করা। কাঁদতে বাবা হেমকুণ্ড মেয়েকে আবারকে জিজ্ঞাসা করলো এবং একদিকে নয়নচন্দ্র দেশে ফিরে এসে জুয়ার মদে অত অল্প দিনের মধ্যেই তাকে সব শেষ করে ফেললো। আবার সে নানা রকম দুর্দশার মধ্যে সে ঠিক করলো যে তুমি তাকে আবার কিছু অর্থ হাতিয়ে পালাতে আসবে। তার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করে
করেছ এবং তার স্ত্রী শ্বশুর বাড়িতে কেউ থাকতে পারে না। মনে মনে এমন বড্ড বেঁধে একদিন স্ত্রীর সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করলো। সে একদিন দেখা গেলেন যে রত্নাবতীর সঙ্গে তার বিয়ে হবে, সঙ্গে স্বপ্ন ভাবেনি যে তার স্ত্রী বেঁচে আছে কিনা, তাই দেখে সে চমকে উঠলো। তখন রত্নাবতী বললো, আমি কিছু ভেবে না, আমার বাড়ির কেউ প্রকৃতির ঘটনা জানে না, আমি সকলকে দস্যুদের কাছে বলছি যে আমার সব গয়না সব খুলে আমাকে কোর্ট হলে কোর্ট জলে বা আমার মা বাবা খুব চিন্তায় আছেন, তোমাকে দেখলে খুব খুশি হবেন। তুমি যদি আমাকে ফেলে যাও তাহলে আমি পারি। স্ত্রীর সঙ্গে সুন্দরী এতদিন পর জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে খুব আনন্দিত হলো এবং সেই জামাইয়ের সঙ্গে ফিরে বাড়িতে খুব উৎসবে ধুম পড়ে গেল। কিন্তু সেই সময় কিন্তু সেই রাতের মধ্যে ছেলেরা ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো এবং সমস্ত গয়না খুলে দূর করে দেশে পালিয়ে গেল। গল্প শেষ করে সারি বলে, মোড়া যা বললাম তা আমার কোনো নিজের চোখে দেখা, যা পুরুষের মধ্যে অধর্ম, অত্যন্ত অশ্রদ্ধা এবং অবিশ্বাস জন্মেছে আমার। তবে তুমি আমার ওই চূড়ামণি দাও, তুমি আমাকে কেন তোমার মেয়েদের উপরে এত বিরক্ত এবং তাদের দেখতে পারো না কেন? তখন সুখ বললো, গল্প শুরু করলো। কাঞ্চনপুরে নগরে সে বললো, এক বণিক ছিল, তার নাম ছিল শ্রীদত্ত, ছিল রূপে গুণী, স্বভাব ও তার সকল প্রশংসার যোগ্য। অনঙ্গপুরে সোমদত্তার বণিকের শ্রী জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে কিছুদিন পর সে বললো, আজকে বাণিজ্য বিদেশে গেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া বাবার কাছে গিয়ে বললো, অনেক দিন চলে গেল, কিন্তু শ্রীদত্ত বিষয়ে বিদেশে থেকে ফেরে না। জয়শ্রী অধৈর্য হয়ে পড়লো এবং তখন ছেলেদের মধ্যে তার ভাগ্যে সংসার করতে নেই। একদিন যখন তার স্ত্রীকে মনের কথা প্রকাশ করতে বলল, তখন সে বলল, ধৈর্য ধরো, ঠাকুর দেবতা ভগবান মুক্তি চাইবে, সে স্বামীকে ফিরে পাবে, তুমি চাইলে তোমার স্ত্রীকে ফিরে পাবে। জয়শ্রী কিন্তু সখীদের এ কথা ভাবল না যে সেই সময় তুমি রূপবান ও সুরেশ যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল। জয়শ্রীর মনে হলো যে তার আমার সাথে তার বিয়ে হবে এবং জয়শ্রী এই সময় সুখী। যতদিন জয়শ্রীর মন তাকেই যার স্বামীর ওপরে বিরূপ করতে লাগলো। কিছুদিন পর এরকম করে শিশুর বাড়িতে ফিরে এলো। অনেকদিন জামাইয়ের পর সোমদত্ত নামে তার সাথে খুব খুশি হলো। জয়শ্রী মোটেই খুশি হলেন না। রাত্রে স্বামীর কাছে গিয়ে খাইয়ে দাইয়ে শুতে পাঠিয়ে দিলেন। জয়শ্রী এত ইচ্ছা করলো যে মায়ের কাছে ফেলতে পারলো না। সিদ্ধার্থ শাস্ত্রীর কাছে গিয়ে কান্না সুন্দর সমস্ত কখন, কিন্তু সেই জিজ্ঞাসা করলো, তুমি আমাকে এমন সুন্দর খুবই এত অশান্ত এত অসন্তুষ্ট হয়ে অগত্যা শুয়ে পড়লে এবং কাঁদতে থাকা ঘুমিয়ে পড়লে। জয়শ্রী সেই জন্য বললে, দেওয়া হচ্ছে হারিয়ে এবং তার সেই গভীর রাত্রে একলা বেরিয়ে পড়লে। সেই সময় সে লুকিয়েছিল এত রাত্রে দামি গয়না পরে একটা ছিল বাইরে বেরোতে সে কিছু বুঝতে পেরেছি। বেগতিক দেখে জয়শ্রীকে তার বাড়িতে নিয়ে গেল। সেই রাত্রে তাকে জিজ্ঞাসা করলে, যুবকটি অতিথি হইয়া গেছিল, কিন্তু এক বিষাক্ত সাপ কামড়ে সে মারা গেল এবং জয়শ্রী সেই মৃতদেহে পাশে দাঁড়িয়ে রইল। কাছে ভূত ছিল। সেই সব কাণ্ড দেখে মেয়েটিকে খুব রেগে গেল এবং মনে বলতে লাগলো, এইরকম মেয়েকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সে মনে মৃতদেহকে তুলে নিয়ে এসে লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগায় দাঁত কেটে আবার কাছে গিয়ে চোরাই বললো, তার যে ব্যাপার দেখে তো এতক্ষণ জয়শ্রী বুঝতে পারলো যে মৃত সে তার সঙ্গে বিয়ে সখীদের সঙ্গে সে সমস্ত ঘটনা বললো। সখীরা বললো, আমি এতই করি না কেন, তুমি অবস্থায় বাবা মার কাছে যাও এবং কীভাবে কী বার বলছে, বিশেষ করে আমার স্বামী উপস্থিত এই সংকটে অবস্থায় মৃত্যু হলে আমার পথ আর নেই, তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ পান করে আমি বিপদ থেকে উদ্ধার পাই। এই পদে কপাল চাপড়াতে লাগলো। সব কথা শুনে চিন্তা করতে লাগলো এবং কিছুক্ষণ পর জয়শ্রী, আমি একটা ভালো উপায় বেরিয়েছে, ভেবে দেখো কেমন হবে। আমি দেখে সেই চিৎকার কান্না আরম্ভ করেছে। আমার কান্না শুনে সেই সকলকে ছুটেছে। সে জানতে চাইলে, বলবে আমার স্বামী অকারণ ক্রোধ এবং আমার মেরেছে কেন, দাঁত দিয়ে আমাকে নাকের ডগা কেটে দিয়েছে। সেই নাক দিয়ে ঝাঁঝর করে রক্ত পড়তে লাগলো এবং তারপর সে বলতে লাগলো যে সে ছুটতে লাগলো, সে শুয়ে আছে কেন, সে হাউমা উপরে কাঁদতে লাগলো। সে মা গো বাবা গো বলে, এমন স্বামীর হাতে আমাকে দিয়েছে কেন গো, খুনিরা যে আমার নাক কেটে দিয়েছে গো। সে কান্না শুনে সে বললো, আজকে আমি মেয়ের নাক কেটে সমস্ত পায়ে কাপড় রক্ত যাতে ভেসে যাচ্ছে। তখন সকলে মেয়েরা জিজ্ঞাসা করতে লাগলো। গোলমাল শুনিয়া বেচারা ঘুম ভেঙে গেছে এবং রীতিমধ্যে হ্যাঁচেকা খেয়ে চুপটি করে বসে আছে। জয়শ্রী ভাবতে তাকে আঙুল দেখিয়ে বললো, খুনি আমাদের এই দশা করছো। পরদিন সকলেই তার দশা কোটালের হাতে এসে সাপ দিল। তারপর তাকে বিচারপতির সামনে দাঁড় করালো। বিচারপতির কথা জিজ্ঞাসা করলো যে, তুমি শত্রু আছো কেন, চোরটাকে সঙ্গে মানব
মানবতাবোধ ছিল। সে বিচারালয় ছিল, বিনা অপরাধে লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বললে, হুজুর আপনি সব কিছু জেনেও এই বিপদে ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন, আমার অনুরোধ আপনি ন্যায় বিচার করুন, আপনি মেয়েদের কথা বিচার করুন না। বিধান সে চোরের প্রকৃত ঘটনা জানতে চাইলে চোরের কথা মতো জয়শ্রীর কথা বাড়িতে লোক পাঠানো সত্য যাচাই করা দরকার। যখন সত্যি মরা মানুষটাকে দেখতে পেয়ে জয়শ্রীর নাকের কাছে নিয়ে গেছে বিচার চোরের কাছে সত্য বলে মেনে নিলে জয়শ্রীর মাথা তুলে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো কাতার পরীক্ষায় সরমায় ঘোরাতে লাগলো এবং আরও সিদ্ধার্থ অন্যায়ভাবে হেনস্থা করেছেন, পুত্রকে সন্তুষ্ট করবে। গল্প শেষ করে বললে, মহারাজ ভাই বলতে হবে, বলুন কেন আপনি মেয়েদের এত পছন্দ করি না। গল্প শেষ করে বেতার বললো, জিজ্ঞাসা করলো, এবার বলো তো মহারাজ কে বেশি খারাপ না সুন্দরী বলতে জয়শ্রী বিক্রমিত বলে, আমার মতো দুজনেই সমান। ঠিক উত্তর পেয়েছে রাজার কাছে গিয়ে বললাম, সে ঝুলে রইল। বিক্রমিত বলে ছাড়বার পারতেন, তিনি সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নেমে কাছে ফেলে আবার চলতে লাগলেন। পিতার পঞ্চম গল্প শুরু করলো। পঞ্চম গল্প, রাজার ধারক ন্যায় মহাবল নামে সেই নামে রাজা বাস করতো। সেখানে ছিল হরিদাস। হরিদাসের মহারাজকে বললে, সুন্দরী মেয়ে থেকে রাজা করে মেয়েটিকে বললো, আজকে আমি জানলে যে তোমার বিয়ের জন্য খুব খুশি। বাবাকে গিয়ে বললো, বাবা আমাকে তোমার এমন লোকের সঙ্গে বিয়ে দেবে যার সঙ্গে সমস্ত রূপে গুণ আছে। এবং হরিদাস সেই মেয়েকে কথা বললেন যে সেই সময় তার পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন মহারাজা বললেন, হরিদাসকে ডেকে বললেন, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে একজন পুত্র ছিল। পরম বন্ধু হরিশ্চন্দ্র পরম বন্ধু আছেন। আমি অনেকদিন হলো তার সংবাদ না পেয়ে আমি চিন্তায় আছি। তুমি সেখানে গিয়ে শুভ সংবাদ আমাকে এনে দাও। রাজা বললেন, হরিদাসকে এনে। রাজা বললেন, হরিশ্চন্দ্র দূতের কাছে শুভ সংবাদ পেয়ে খুব সন্তুষ্ট এবং দূতকে উপযুক্ত সহকারে উপহার দিতে কয়েকদিন রাজপ্রাসাদে থেকে বললেন। এদিকে হরিদাস বললেন যে ব্রাহ্মণসভা থেকে বলে, আপনি আমার কাছে চাইবেন কি? হরিদাস আমাকে বললেন, বলো তোমার কী চাই, যদি আমার কাছে দেওয়া সম্ভব হবে আমি অবশ্যই পাঠিয়ে দেবো। সে বললো, আজকে একটা পরম সুন্দরী গুণবতী কন্যাতে আমার নাম কি বিয়ে করতে চাই, আমার সঙ্গে তার বিয়ে দিন। এবং হরিদাস বললো, আমার কন্যার ইচ্ছা যে আমার সমস্ত বিদ্যায় পড়ে অসাধারণ গুণসম্পন্ন হবে, তাই বিয়ে করবো। সে বললো, আমি ছোটোবেলা থেকে এই সমস্ত বিদ্যায় রপ্ত করেছি, কিন্তু তাছাড়া আমার একজন রথ আছে যার সাথে যে কোনো 1 বছরের সময় লাগবার কথা নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে সে চলে যায়। কিন্তু ব্রাহ্মণের কথা হরিদাস খুশি হয়ে বললে, এই রথ নিয়ে আসবে কেন? তাদের কাছে গিয়ে সে অনুভূতি নিয়ে হরিদাস সে দেশে আয়োজন করবে। পরদিন যথাসময় ব্রাহ্মণের রথ উপস্থিত হলো এবং উভয়তে অতি অল্প সময়ের মধ্যে সে ধারা নগরে পৌঁছে গেল এবং হরিদাসকে যে উপস্থিত হলো সে এবং সে শ্রীমন্ত্রী করে তাকে কথা রেখেছিল, সে হরিদাসকে নিয়ে এলে মহাদেবীর সঙ্গে তার বিয়ে দিলেন। এখানে এই গল্প শেষ। পরের গল্প, দেবদেবী যখন জিজ্ঞেস করেছেন আলোক সে ছোটো ছেলে একসঙ্গে সে সেবা করেছিল অন্ধকার বনে, অন্ধকার বটগাছে, অন্ধকার এবার গঙ্গার উপর যাতে কালো আকাশে কত তারা ফুটেছে, পাতাতে জলে জলে তুমি আছে, গাছ পড়ছে না এবং সেই সময় আলো ফুটেছে। যেমন করেই হোক না কেন একটু করে সেই পদ্মা পাতায় জল দুলতে লাগলো এবং ধারে সেই দেখতে আকাশে আসা তাদের আলোনায়, সূর্যের আলোনায় সমস্ত আলো মিশিয়ে যেন একটা আলো পেপার ধ্বজা উড়াচ্ছে এবং কোনো দেবতা না পৃথিবীতে নেমে এসেছে, যেন আরও পরেই ধাপে ধাপে করে ডেকেছে। সন্ন্যাসী আসবেন বললেন যে নাগরকে বললেন, কবিলাভ বস্তুর জন্ম নিবেন, আমি তার দর্শনে চললাম, তুমি সাবধানে থেকে মনের ধারে আঁকা বাঁকা সরু পথ। সন্ন্যাসী এই পথ দিয়ে উত্তর করে চলে গেলেন। নলক চুপ করে ধ্যান করতে বসে আছে। সে বসে দেখতে লাগলেন। সে বললে, আজকে আমি রাজবাড়িতে যাবো। সে বললে, সোনার পালঙ্ক আছে, ঘুমিয়ে আছে ঘরের সামনে ছাদে খোলা, এধারের উপরে হর মর মন্দির, আর এধার হিমালয়ে সাদা বরফের ঢাকা সেই পাহাড়ের উপরে সে আকাশের আশ্চর্য এই সাদা আলো তার মাথার উপরে দূরে টিপ উঠছে এবং রাজা এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় সেই মহারাজ মা দেবী জেগে উঠলেন। কি চমৎকার জায়গায় ভালো স্বপ্ন দেখলেন। একটু পরে দ্বিতীয় চাঁদের আলো সে বলে কচি মেঘের ডাক সে আর কোথাও যেতে পারলে সে আবার সিঁদুর টিপ দেখে কথায় ইতিমধ্যে সে বললে, মাসি বাজাচ্ছে কেন এরকম করে? সে বললে যে আমি তোমাকে সেই সময় সে বললে ময়ূরের ছাদে সে বসে সুখসারি খাবারের জন্য সেই সমস্ত সুখ ভিকারে নিয়ে গেলে সাথে বলে দেখতে দেখতে বেলা শেষ হয়ে গেল। সে তার কথা সকলে বলা বলি করতে লাগলো। কপালে চন্দ্র করে মাথায় তিলক পুড়িয়ে দিল, পরনে লাল চেলি সূর্যের আলো মতো রাজবংশের আলো করে বসে পাশে পাশে মন্ত্রী বর এবং তার পাশে দ্বন্দ্বধর সোনার প্রতি এধারে পড়ে ছত্রপতি শিবাজি।
সে বললে এপারে ওপারে ঘাসে থাকে, কিন্তু এদিকে ওদিকে সে আর রাজপুত্র সবার গিয়ে দেশের কথা তাদের মধ্যে দুয়ারের কথা রাজবাসী সে সঙ্গে পাহাড়ে লাল কেল্লা পাহাড়ে চাঁদের আলো এরম করিয়া রাজকার গণকে খড় দিয়া পুঁথি দিয়া সেই কথা করতে বসেছেন। তাদের মরা মাথার ওপরে চুল করে মাথায় টাক, এবং সেখান থেকে স্বপ্নের ফুলের রাজা যেন চন্দ্রের সে তাদের গুণধর দীর্ঘজীবী হবে। সে তো স্ত্রী স্বপ্ন দেখে গম্ভীর করে জগৎ দুর্লভ জীবনে মহাদেবের পুত্রতা হবে। এবার নিশ্চিত বলবে এবার মহাপুরুষের কথা, এবার সাক্ষ্যবংশ অবতীর্ণ হবে। রাজা মিথ্যে বচন করে না। আনন্দ করো, সে বলল, আনন্দ করো, অন্দন করো, বস্ত্রদান করো, দীপদান করো, ভূমিদান করো। সুবিধা বস্তু হাটে বসে আছেন, আমি তোমার বাসা আকাশে আনন্দের হাসি উঠলে বসে আনন্দ মুকুটে বসে গিয়ে তখন সেখান থেকে বলার কথা না যে তুমি আমাকে সেখান থেকে বললে ছেলেরা বুড়ো মাথায় করে আছে মাথায় আনতে সেই প্রকাণ্ড বাগান করিয়া শেষ দেখা যায় না। এরকম করে সেই বাগানের কাছে এসে সবুজ ঘাস, জলের ঠান্ডা হাওয়া, এবার সেই ফুলের গন্ধ, সেই মধ্যে পদ্মপুকুরের ধারে আকাশ পুকুর, এখানে পাতায় করে দক্ষিণে সেই কাছের একটি মেয়ে সেখানে শ্বেত পাথরের খেলায় শুক্র বসে সন্ধ্যে এলো। এবার সেখানে সে বললে গুড়ি থেকে আটে মধ্যে সোনার মনে একদিন সে বললে আজকে আমি ফিতের মধ্যে জল দিতে এবারে শেষ করে বাগানে চলে এলাম। সবুজ ঘাসে পাহাড়ের গাছের তলায় কোনোখানে ফুল তুলে এনে রেখে দাও না। রাত আসছে, পূর্ণিমা রাতে সূর্য চাঁদ উঠছে, পৃথিবী এক পাক সোনার হাওয়ায় ঘুরে দেখা যাচ্ছে যে মাথার ওপরে সে আকাশের লক্ষ কোটি তারার ওপরে শাকের হাওয়া উঠছে। এমন তোমার সেই জলের হাওয়া সেখানে বললেন দেখো পাখা পড়ানো বাটা আছে, সেখানে সে বললে ছায়ার বলতে ফিরে আসবে, এবং সেই বাগানে সেই শাল গাছের তলায় তার বাঁ হাতে সেই ফুল ভরা শাল গাছের ডাল, সে আর কোমরে রাখা আছে। সে অমনি দিন শেষ হলো, পাখিরা কলরব করতে শুরু করলো, বাতাস সূর্য গায়ে অন্ধকার তারার আলো ছড়িয়ে পড়লো। পূর্ণিমার চাঁদ পিন্ডি শাল গাছটার উপরে যেন একটা সুন্দর পাতা, সেই সময় যে বুদ্ধদেবে জন্ম নিলেন। যেমন মেয়েটি সোনার পুতুল ছিল চাঁপা ফুলের ঘেরা, পৃথিবীতে যেন একটাই চাঁদ ছিল, চারিদিকে চারিদিকে আলো আলো হয়ে গেল। এরকম করিয়ে মায়ের কোলে সে পৃথিবী বুক জুড়ে যাচ্ছে, এবং করিয়ে ফোটে নির্মল সে দেখতে দেখতে ডুম্বিনী বাগানে কাছে লোকে রান্না হলে মৃত্যু অনুচরে সেই বললো আজকে আমি দাসে কুরু স্বর্গ থেকে পুষ্পবর্ষী হচ্ছে, আকাশে মেঘে দেবতাদের দুর্বৃত্ত মর্ত জঙ্গল সেখানে পাতাদের মধ্যে ঢাকছে, এবং বুদ্ধদেব তিলক সে বললে আজকে জন্ম নিয়েছে পৃথিবীর ওপর থেকে। প্রথমে 7 পাক ঘুরেছে সুন্দর পা, যেখানে সেখানে পড়ে যেতে অসল সুন্দর রস বের হতে পারে সোনার উপরে চাকার মতো। সে বললে স্বর্গ থেকে গল্প, সেখানে এসে জলে এসে এই 7টা গাছের ওপরে ঝিরঝিরি করে ঢালতে লাগলো। নারক আশ্চর্য বলতে লাগলেন যে খাসপুর সেই মাঝে সেই সময় এমন সময় মা এসে ডাকলেন যে দোষী ছেলে, এমন সময় সে বললো একা তুমি বনে বাস করছো কেন, ঘুমাওনি কেন, খাওনি কেন, লেখাপড়া কেমন চোখে দেখানো, এই বয়সে তুমি উনি আপনাকে চলো বাড়ি চলো। মা যাকে মা লোকের হাতে টাকা দিয়ে বললে আমি তোমাকে দুটো পুটি মা ছেড়ে দাও না, তারপর কী হবে, একবার ছেড়ে দাও মা দাও, ছেড়ে দে করে এই বনে সেখান থেকে ছেড়ে দে করে আর ছেড়ে দিয়ে এক ঘরে তালা বন্ধ করে রেখে দিল। তালা বন্ধ করে গেলো। লোকের গুরুমশাইকে জিজ্ঞাসা করলো আজকে আমি তোমাকে সেই তোমার, এবার সে বললো আজকে আমি স্বীকার করে আমি লোকের মন আর পড়া থাকতে যায় না। বর্ধমান নগরে সেই বোন বরকতার কাছে এসে বসে আছে পাঠশালা, সেখান থেকে জানলাতেই আসে এসে খানিকটা কাজ বন ফিরে এসে বাস বনে সেই সময় দেখা যায় দুপুরবেলা একটুখানি রোদ এসে পড়ে। একটা লাল কুটুরির মধ্যে সে তার সঙ্গে বসে গল্প গুজব করে। সেখানে তারপরে একটা কালো মেয়ে ভনভন করে ওড়ায়, এবং জানলার কাছে ভনভন করে ভেসে আসে। সেই সময় থেকে আসে আর ওই তো ওনাদের মতো মা আসছে আমাদের ঘরে, আসতে পারবে, এ দৌড়াত্মপূর্ণ চললাম আমরা। এমন সময় উঠে চলো আমরা আমাদের অনেক সময় তার কাছে আসে আবার কষ্ট করে কদমে কিনে চলতে হলে, এমন সময় যে কষ্ট হচ্ছে না, ঝাঁজ চলছে না, তার পাতলি রেখা বন্ধ করে কান্না আসুক না, সে হস্তদিকে বাতলার দিন, গরমের দিন, সকালে দুপুরে নাহলে সেই মায়ের কাছে এসে বললে মাথা দুলেতে পুরো আসবো না, ভয়ে কাকা করছে রাখছে। এখানে এক বন্ধুর মধ্যে আজ যদি এমন একটা সময় আনন্দের গ্রামখানা আমাকে এনে দাও,
তো ভালো হয়। এরকম করে সে বললো আজকে আমি চলো এখান থেকে আমি তোমাকে বনে গিয়ে তোমাকে তোমাকে সেই বন্ধ সার করে দেবো। সেইখানে গিয়ে তার মধ্যে মধ্যে সেই কপাল খিরে আসবে, বৃষ্টির জল করে আসবে, জল জলময় হয়ে যাবে, দেখে নেবে একবার। কিন্তু আজকে আকাশে সেই সব বন্ধু আর কোনো কেমন করিয়া ফিরে যাবে। সেখান থেকে হরিণ সেখানে দেখলে যে আমি তোমাকে সেই বাতাসে রাখবার জায়গা নেই, এবং সবই ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, আকাশপথে সে ঘুরে বেড়াচ্ছে। এবং সেখান থেকে বুদ্ধদেবের পথগুলি সর্বাঙ্গে আনন্দে হাতে নাচতে শুরু করে দিয়েছে। গ্রাম থেকে গান গাইছে, নাম মোহন ও চন্দ্রিমাকে বন্ধু বন্ধু সে বলে থাকো বংশ শরৎকালে আকাশে যেন সোনার আলো, সেই পথের ধারে মাঝখানে শ্লোকের মন আর ঘরে থাকতে চায় না। সে বললো আজকে চলো হাটে মাঠে ঘাটে পয়সা নিয়ে ধান দৌলত নিয়ে হাতে স্বাস্থ্যমন্ত্রী নদীর পার, এখানে যাদের কোনো সমস্ত গান চলছে নম নম। সন্ধ্যেবেলা যখন নীল আকাশে এসে একটা সময় চাঁদের আলো সমস্ত পৃথিবীকে দূরিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে মায়ের কাছে এসে মা আজকে পশ্চিমে চাঁদ চলে গেছে, পশ্চিমে ঘুরে বসেছে, এমন করে দরজা খুলে বসে আছে, কারণে মাথার উপরে পড়েছে, উঠে গিয়ে ঈদের প্রণাম করে সে আশীর্বাদ করছে, সুখী মা। এবং করিয়া সে মা এসে সে বললো আর কি কাঁদতে কাঁদতে বললো, নালক সে আমাকে কেউ নেই, ওকে নিয়ে যান। সে বললেন ওকে দুঃখ করো না, আজকে থেকে 65 বছর পর, আর ভয় করো না, আমি তোমাকে সেখান থেকে সাপ পাবে। ইসিতে পড়তে থাকলে, এবং তার নালকের মা তার থেকে বললেন যে কুটুম্বটি, সে বললে অন্ধ না, সে বললেন এবার চলো আমি তোমাকে এমন করিয়া আকাশের মধ্যে আমাকে পুজো করো, এবং সেখান থেকে ওখান থেকে আমাকে নিয়ে যাবে। এবার সে বললো আজকে আমি তো আলোর কোনো কারোর মুখে কারোর কোনো কথা নেই, এবার সে দেবী আর কারোর কোনো আসতে হবে, সে বলে যাচ্ছে কোনো জলে। এবার সেই সময় 4জন সেখানে সামনে হিমকুণ্ড, সেই সময় সেখান থেকে 4জন দুর্বা ঘাসে চন্দন ধূপ দিয়ে পুজো শেষ করে আসছে। সে রাজা বলছে আজকে কি এলো, ব্রাহ্মণ বলছে ওই পৃথিবীর লোক যত অর্থ পাচ্ছে, যত রাজকবিদের কারণে সিদ্ধান্তে রাজকুমারের জীবনের সকল অর্থ দেবে, এবং রাজা এবং বন্ধুত্ব লাভ করবে, এবং কৃতার্থ করবে, মরণের পরও নির্বাসনে নিজেও চরিত্রাতে পাবেন। এবং সেই জন্য এর নাম রাখা হলো সিদ্ধার্থ। রাজা বললেন দেখো আমি তোমাকে সেই সময় তপস্যা করে আছে, সেই জন্য করে আজকে জায়গায় সেই প্রথমে তিনি বললেন যে আজকে আমি তোমার, তো দাদা বলতেন তুমি আমাকে জয়দ্বার ঘুরে সেই হাঁটাও, তুমি আমাকে আমাকে এই কথা বলো না, কাপড়ে একটা দেখাচ্ছে। সে বলছে আজকে তোমার সেই দেখলাম তাদের মধ্যে আমি সেগুলোর নামে দাদা টাকা আছে কিনা দেখেছো, কেবল টাকায় অথচ বিদ্যায় বড়, সকলের বড়, কোন এক কথায় সে দেখিয়ে দিল। বললেন দেখো একটা এই যে সময় কোনো দিনই যখন যাবেন না কেন স্থির করে থাকবে, যেদিন যখন এরা চোখে জরাজীর্ণ বৃদ্ধ মানুষ, রোগকৃষ্ণ মানুষ এবং একটি বড় মানুষকে নিয়ে সেই ভিখিরি পড়বে, সেদিনকে আপনার সোনার সংসার আর সিদ্ধার্থ চলে যাবে, বা সেখান থেকে হারিয়ে যাবে, এবং সেখান থেকে নালক সেখানে চুপ করে সকাল হয়ে গেছে, আর কিছু দেখা যাবে না। সেখান সূর্যের আলো এবং ঝকঝক করছে, আকাশের নীল আলো বাতাস চলাচল করতে, তার মাধ্যমে সে আর কোনো ছাড়া নেই। আর না মন পাখি উড়ে যাচ্ছে, পাতা পেরিয়ে আসছে, এমন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরমভাবে রয়েছে। সিদ্ধার্থ আর কোনো এরম করে সে বনে পাখিরা এলো, সে বলছে সোনা স্বপন দিয়ে হাসিয়া আজকে আনলারে, যখন সে বলছে কাঠের মধ্যে সে গরমের দিন, বাতাসে জল শুকিয়ে যাচ্ছে, বাতাসের চারিদিকে যেন হাওয়া আসছে, বর্ষার দিনে নতুন মেঘ জলের ধারায় পৃথিবী ভেসে যায়, এবং করিয়া সেখান থেকে আকাশ নদী উঠে সাদা মেঘ, এবং সেখান থেকে জল নিয়ে এসে বালির চারায় উঠে, শীত যখন বরফের কুয়াশায় চারিদিকে ভর করে ফুলে যায়, আবার যখন বসন্তের ফুল পৃথিবী ছেড়ে আকাশে ভেসে ওঠে, ভরে ওঠে, দক্ষিণাস্তারে চাঁদের আলোয় বা গানে বা আনন্দে ফুটে ওঠে, সেখান থেকে সে মন কেমন করে উঠেছে। সে বলল আজকে মন কেমন করবে, খাঁচা বেঁধে থাকবেন তিনি, সে জগৎ সংসার পৃথিবী যেন গরমের দিন বাদলা আসছে, সে সন্ধ্যায় আসে, সেই সময় সে পাহাড়ায় আসে, ও কুজের সঙ্গে সেই সময় হু করে সেখানে আসে, সেখান থেকে মর্মের দিয়া এখন পারবে না, বাহিরে বেরিয়ে আসে নিরন্তর নিস্তার করো তীব্র দুঃখিত হয়ে গেল, আগুন জ্বলছে, মরণের পর জীবন শুকিয়ে গেছে,
সে বানানে এসে বললো আজকে আমি চলো আকাশে বলে আমি তোমাকে সেই জীবন শীতের শিউলি ফেলে বসন্তকাল সে আর চিরদিন থাকবে না। সারা পৃথিবীতে আগুন জ্বলে উঠেছে, দিন রাত্রিটা সমান বদল হচ্ছে এবং পৃথিবী এই ভয়ঙ্কর দুমকে দেখে সে ছেড়ে দাও, মায়ায় ভুলে থেকো না, তুমি আমাকে নিয়ে এসো নিরন্তর নিস্তার করো, জীবনকে অভয় দাও, নরকের প্রান্ত নিয়ে এসে যে ভান করে নিয়ে এসে আগুনে আকাশের প্রান্তে তোমার এখান থেকে আকুলি বিকলি করছে, তাদের মনের কথা, তাদের মনের দুঃখের কখনো বৃষ্টির মতো পড়ছে, কখনো ঝড়ের মতো, কখনো দেয়ালে ধাক্কা দিচ্ছে, আলোয় উঠছে, এসো আমার কাছে নিরন্তর করো, সেখান থেকে ফুল নিয়ে ফাঁকা শুকনো পাতা নিয়ে এসে কারোর সঙ্গে চারিদিকে যেখানে নিয়ে আসবে জগৎ সংসার, হাসি কান্না মরণ জীবন দিন রাত, মাসে মাসে বছরের বছর, একদিন থেকে ধান দিয়ে আকাশের কান পদ্ম পদ্ম পড়া হয়তো ফুলের মতো মাথায় এসে এসে বললে কি কি আনন্দ, কী কী হিসাবে আনন্দ হচ্ছে, আরেকবার তাহলে হাজার সুর করে চলো চলো চলো, হাঁসেরা তাকে ডাকছে, মেয়েরা ডাকছে, বাতাস ডাকছে, মেঘে বা পৃথিবী জুড়ে হারা দিচ্ছে, যে নদী চলছে সমুদ্রের দিকে, সমুদ্র আসছে নদীর দিকে, এভাবে পাহাড়ি ভেঙে বলি হয়ে গেল, বলি খেলা হয়ে গেল। আনন্দ করো এরকম করে সে বললো কি আমি তোমাকে ঘাসের মনে চিৎকার করতে থাকে, সকল পরিবেশে বললো কি আমি কোথায় গেল, সেই সময় সেই গান সে নীল আকাশ, নীল আকাশ সেই কোথায় পৃথিবী থেকে সমস্ত বাগান আকাশে চলে গেলে, সব কথা বলা শেষ হয়ে গেল, যা ঘন্টে পেয়েছিল সিদ্ধান্ত কানের কাছে প্রাণের কাছে বাসি বাতা কান্না শুরু করলো, এই কান্না দিন রাত আসতে ফিরতে যাচ্ছে সুখের শান্তিতে, আল্লাহ দেওয়ার কোনো কান্না দেওয়ার কোনো থামে না এবং ছোট করে কান্না বড় কান্না সে তোমার কথা অন্ধকার বলি সেখান থেকে আসিয়া সকল আলো নিয়ে আসে, সেখান থেকে সেই সময় আলো বসে বনের গ্রামে গ্রামে চাহিদা ঘরে ঘরে আজ মধুর বন, সেই সে আসে, আজ যেমন দুঃখ নেই কান্না নেই দেখা যাচ্ছে, সে যেন শোনা যাচ্ছে, শোনা যায় সে মাঠে সবুজ দেখা যায়, বনে বনে আনন্দ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে হাসি মুখ হচ্ছে, রঙিন কাপড় হচ্ছে, নতুন খেলনা ঝিকঝিক রুমাল যাচ্ছে, আনন্দ পুষ্প বৃষ্টি করছে, লতা ও পাতা থেকে আনন্দ করা সে ধুলো করছে না, পথে আবির খেলা করছে, এই সময় তাদের মধ্যে মাঝে পথে সকলের আলো দিয়ে শেষের দিকে আলো চলছে, আস্তে আস্তে মনে হচ্ছে পৃথিবী যেন দুঃখ নেই, সুখ নেই, কান্না নেই, কাছে সে ফুলের মধ্যে সেই ফলের মধ্যে উঠে তাদের মধ্যে অন্ধকার পৃথিবীতে যেন আজকে যেন শ্বাস পড়ে যাচ্ছে, এমন সময় সে ঝড়ের মতো সেই প্রাণ নিভে যাচ্ছে, পথের আগে যে সময় এখানে জানে না কেন অন্তহীন তন্তহীন এসে এক বুড়া মানুষ লাঠি হয়ে ভর দিয়ে আসছে, গায়ে একটু মাংস নেই, কেবল কখনো হাড় বেরিয়ে আছে, বয়সের ভারে থেকে কুঁজো হয়ে পড়েছে, হাঁটতে পারে সে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কারোর সাথে চোখে দেখতে পায় না, কানে সে শুনতে পায় না, দোকান থেকে কাঠের মতো হারো হাত পা হয়ে গেছে, এদিকে এদিকে শক্তি হয়ে চলে যাচ্ছে, গুটি গুটি বা একা, তার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই এবং আপনার কোনো লোক নেই, আপনার কোনো সংসার, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব ছেলে জীবনের সব ভঙ্গ করে শুকিয়ে গেছে, সব খেলা শেষ করে গেছে, আলো চোখে দুঃখ দেয়, সুখে কান্না দেয় এবং সে বলে নিরন্তর করে সে নিজেকে চারিদিকে অন্ধকার, কোনো দুঃখ নেই, আলোক নেই, যন্ত্রণা নেই, কথার মধ্যে শুকনো হয়ে যাবে, দেখা যাচ্ছে না, একা একদিকে আনন্দ করে আলো হয়ে যাচ্ছে, আলো হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সারা দিয়ে সে বললো পিসাদের মনে রাখা, সে বললো আজকে আমাকে আমাকে ছেড়ে দাও, সে তোমাকে সবসময় সে বললো কি আমি তোমাকে পড়তে হবে না, তুমি আমাকে দশ দিকে সে বিকটনে হাসি দেখে সবুজ পৃথিবী দেখে একবার মুছে গেল এবং নীল শুকিয়ে গেল, নতুন বা পুরনো হয়ে গেল, সে টাটকা কিছু বলে না কেন, সে সিদ্ধান্ত বলে ধ্বংস হয়ে গেছে, পড়ছে সমস্ত ধুলো হয়ে গেছে, তার সাথে মাঝে থাকতে সে বললে আমি তাকে অন্তহীন দন্তহীন এবং সংসারহীন নিভিয়ে গেছে, সে বলতাম দুটি একলা সমস্ত হাড় কটিয়ে একলা আর হরতালি বাজাচ্ছে। সে একদিন সে বললো গিয়ে আমি তোমাকে সেই ধরা পতাকায় উড়িয়ে কপালে অস্তিত্ব দক্ষিণে এই মলয় বাতাস বয়েছে, ফুলের গন্ধ এখানে ঠান্ডা হয়ে গেছে, এখানে সমস্ত তাপ আলো জল শোষণ করছে, বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কত দূরে এই মাঠে মাঠে রাখাল ছেলেরা বাঁশি বাজাচ্ছে, কত বনের বাজে বাজে গান ভেসেছে বাতাসে ভেসে যাচ্ছে। সে বললো আজকে আমি যে হয়ে গেল, সে বললো আজকে আমি তোমাকে সে পারবো না, সেই দক্ষিণা পাতা সেই বড় করে সে আজ ভেসে যাবে, শুক্তাটা আকাশে চেয়ে পৃথিবীর দিকে সুখের আলো হয়ে পড়ছে, বাতাস পড়েছে পশ্চিমে দক্ষিণে, মনে হচ্ছে যেন আজকে অসুখ শুরু হয়ে গেছে, অসুখ সে কোথাও যেন জগৎ সংসারে সবাই একা এরম করিয়া সেই সময় সুখে শান্তিতে রয়েছে, এমন সময় সেই পর্যন্ত স্বপন ভেঙে সে বললো আজকে স্বপন আজকে আমি তোমাকে দাঁড়িয়ে আছে,
সে ঘরে ফুলে এসে সেই শুয়ে আছে, সে তখনও কাঁপছে, গায়ের ছাল জল জল চিৎকার করছে এবং তার মধ্যে সমস্ত গায়ে রক্ত হয়ে পড়ছে। সেই সময় সে আকাশ আগুনের মতো উঠছে, সমস্ত গায়ে আঙুল জল হচ্ছে এবং হিম আগুনে পড়ছে, সেখানে বাতাস বরফের ওপর দিয়ে হিম দিয়ে যাচ্ছে, সে নিঃশ্বাস আটকে যাচ্ছে, সমস্ত পৃথিবীর প্রাণকে শুকিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে, সে নিঃশ্বাস হয়ে ছেড়ে পাচ্ছে, নিজের প্রাণ পাড়াচ্ছে, নিজের জ্বালা যন্ত্রণা সারা জগৎ সংসারকে সরে নিয়ে যাচ্ছে। অনাথের মতো সেই দুর্লভ আশ্রয়ে অগণিত লোক সেই হতাশা হয়ে শরৎ দেখতে দেখতে সেই সময় সেই মনের উপরে মহাভারতের সেই আলো, আগে কখনো কুয়াশার আলো, পৃথিবীর আলো, সেই সমস্ত আলো এসে পড়েছে, সেই ভয়ঙ্কর আলো আর পাশেই পাঠাচ্ছে, অনন্ত সুখী হয়ে উত্থালি হয়ে যাচ্ছে সেই আলো, স্বর্গ মর্ত পাতাল, এবং সেখান থেকে আলো হয়ে সিদ্ধার্থ, সে কোনো নিজেকে সে খালি পায়ে খোলা মাথায় কোনো ভয় নেই এবং সে দুঃখ নেই, শোক নেই, সে সেখান থেকে সেখানের মাধ্যমে সে নিচে সবাইকে বলে রাখবে যে মহাভারতের ভয় সে আজকে আর হবে না, মা আজ পড়েছে, আজকে দিন যায়, সেদিনে তেমন ছিল, সেদিনের মতো মন আর রাজবাড়িতে সেই মারা জাল সোনার স্বপ্ন বাঁধা রইল না, উদাসী হইয়া ঘর ছেড়ে গেল সে নদীর জলে এসে অনাথ সে পথে পথে একা নির্ভয়ে সন্ধ্যা তারা গুনতে থাকে নতুন ছেলে। আজকের গল্প হচ্ছে দ্বিতীয় গল্প। সেখানে যমুনা নদীর তীরে জলস্থান নামে এক গ্রাম ছিল, সেখানে কেশব বর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই গ্রামের এক ছিল মধুমালতী এক নামে সুন্দর পরম সুন্দরী মেয়ে ছিল। তুমি মধুমালতীর বিয়ের বয়স হয়ে গেছিল, এই জন্য ব্রাহ্মণ তাকে ছেলেকে চারিদিক থেকে ভালো পাত্র খোঁজ করতে লাগলে। একদিন তিনি ব্রাহ্মণ যমজের ছেলে জমের বিয়ে উপলক্ষে গ্রামের বাইরে গেছেন। ব্রাহ্মণরা ছেলেরা পড়াশোনা করছে, তবে সেখানে গেছে গুরু গিয়েতে বাড়িতে শুধু মধুমালতীতে তার মা আছে। এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণ ছেলে কেশবের বাড়িতে এলো। কেশবের স্ত্রী দেখলেন যে ছেলেটাকে দেখতে এমন সুন্দর, ব্যবহারও তেমন, তার ওপর সেটার কথা বলে বুঝে ওদের বংশ ভালো। তিনিও মনে মনে চিন্তা করলেন যে বিয়ের সাথে মধুমালতীর বিয়ে হয় তাহলে বেশ ভালো হয়।